আসসালামু আলাইকুম, আমি তানিম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আলোচনায় যাওয়ার আগে অনেকেই জিজ্ঞাসা করছেন আমার কি চ্যানেলের নাম পরিবর্তন করা হয়েছে কিনা। হ্যাঁ, আমি চ্যানেলের নামটা পরিবর্তন করে ফেলছি। সো পরিবর্তন করার পেছনে রিজন হলো আমি যেহেতু আসলে এখন অ্যানালাইসিস খুব বেশি একটা আপনাদের সাথে শেয়ার করি না। এখন থেকে শুধুমাত্র আমার ভিউটাই শেয়ার করার চেষ্টা করব। আমার ভিউ, আমি ভুল হইতেও পারি আবার সঠিক হইতেও পারি। সো আমার ভিউটা যেহেতু আমি শেয়ার করব, সে তো সেইখানে মাই ভিউজটাই সবচেয়ে বেটার একটা নাম মনে হইল। সো যাই হোক, সেই আলোচনাটা পরেই থাকুক। দেখা যাক কী পরিমাণ আপনাদের সাথে মাই ভিউজ শেয়ার করি। সো স্টক অ্যানালাইজড বিডি নামটা আমি পরিবর্তন করে ফেলছি। আচ্ছা, যে বিষয়টা নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে হয় সেটা হলো, আপনাদের ভেতর থেকে অনেকেই জানতে চাইছেন যে ক্যাপিটাল গেইন ট্যাক্সের জন্য বাজার পড়তেছে, কোনো শেয়ার কিনতে যাচ্ছি না বা শেয়ার বিক্রি করে দিতেছে, এই ধরনের কথাবার্তা। সো আমার এই কথাবার্তাটা শুনে আমার কাছে মনে হলো যে ওই যে আমাদের দেশে একটা কথা আছে না, যে গাছে কাঁঠাল আর গুফে নাকি তেল। সো আপনারা নিজেরাই কল্পনা করে দেখেন, আমি কাউকে হেয় ছোট করে বলার চেষ্টা করতেছি না, আমি জাস্ট বোঝানোর জন্য বলতেছি। আপনারা নিজেরাই কল্পনা করে দেখেন আপনাদের পোর্টফোলিওতে কত টাকা আছে এবং সেটা থেকে আপনি সর্বোচ্চ বছরে কত টাকা পর্যন্ত আর্ন করতে পারেন, কত পার্সেন্ট পর্যন্ত, এবং ওই পার্সেন্টেজ ওয়াইজ কি 40 লাখ টাকা হয় কি না। এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় বোঝার। না বুঝে যে মানুষজন বিনিয়োগ থেকে বিমুখ হয়ে যাচ্ছে, সেইটা আমার মনে হয় দূর হওয়া উচিত। সেকেন্ড বিষয়টা হলো, আমি বিশ্বাস করি আমার যে এখানে 14 থেকে 16 হাজার 17 হাজার মানুষ আছেন, তাদের ভেতর থেকে 80% মানুষের পোর্টফোলিওতে মেবি 10 লাখস প্লাস, লিটল বিট 10 লাখস আর 10 লাখস প্লাস হয়তো বা তাদের পোর্টফোলিওর সাইজ, এবং হয়তো বা এখানে 10% মানুষের 20 লাখস প্লাস তাদের পোর্টফোলিও সাইজ, এবং মেবি 2 to 4% মানুষ আছে যাদের বিলো 50 লাখস পর্যন্ত হয়তো পোর্টফোলিও। সো 50 লাখসও যদি একজনের পোর্টফোলিও হয়, সে তো বছরে 100% রিটার্ন জেনারেট করতে পারবে না, ইভেন 90% রিটার্নও জেনারেট করতে পারবে না, ইভেন 80% রিটার্নও জেনারেট করতে পারবে না। সো তার তো 40 লাখ টাকা হওয়ার প্রশ্নই আসে না। সো এইটা কাদের জন্য প্রযোজ্য হবে? এটা প্রযোজ্য হবে যাদের ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট হিউজ। এটা তাদের মাথা ব্যথার কারণ হইতে পারে, ইভেন তাদেরও মাথা ব্যথার কারণ না, ইভেন আমরা জানি সেটা কিভাবে নিয়ন্ত্রণ করতে হবে। সো এই জিনিসগুলো বোঝা উচিত আপনাদের। না বুঝে অযথা লাফালাফি করার কোনো মানে হয় না। আমার কাছে মনে হয় যে ছাগলের ওই 7 নাম্বার বাচ্চার মতো, 4 নাম্বার বাচ্চা, 4 নাম্বার বাচ্চার মতো লাফালাফি করার কোনো মানে হয় না। সর্বোচ্চ মনে হয় 4টা বাচ্চা দেয় ছাগলে, না জন্ম দেয়। তো ওই ছাগলের চতুর্থ বাচ্চাটা নাকি খুব দুষ্ট হয়। তো ওই দুষ্ট বাচ্চার মতো লাফালাফি করার কোনো মানে নাই। আমার কাছে মনে হয় একদমই অযথা একটা বাংলাদেশে একটা প্যানিক চলতেছে। সেকেন্ড বিষয় হলো ডলারের বিষয়ে। অনেকে বলতেছেন ডলারের প্রাইস 117 টাকা করে ফেলছে, এই কারণে মার্কেট পড়ে যাচ্ছে। ভাই, ডলার যখন 110 টাকায় ছিল তখন 120, 22, 25 টাকা মানুষ কিনছে, ইভেন এখনও কিনতেছে। যারা ডলার কেনা বেচা করেন তারা খুব ভালো করে জানেন কত টাকায় বিক্রি হচ্ছে। তো এটা তো আগে থেকেই, এটার উপরে যতখানি মার্কেট ফল করার কথা ছিল ততখানি প্রায় করে ফেলছে। এইটাও একটা মানে খোরা যুক্তি। থার্ড বিষয়, ইন্টারেস্ট রেটের জন্য। হ্যাঁ, ডেফিনেটলি আমি লাস্ট আলোচনায় বলছি যে ডলারের জন্য মার্কেট প্রাইস যতখানি পড়ার কথা ছিল ততখানি অলরেডি ফল হয়েছে। এখন যেটা, এটা হয়তো বা ইন্টারেস্ট রেটের কারণে হইতে পারে। ঠিক আছে, ইন্টারেস্ট রেটের কারণে হইতে পারে, কারণ আমি বিশ্বাস করি ইউএস ফেডারেল ব্যাংক ইন্টারেস্ট রেট হাইক করবে। দে উইল নট কাট দেয়ার ইন্টারেস্ট রেট, দে উইল হাইক, বিকজ দে আর ফেইল টু
রিডিউস দ্য ইনফ্লেশন রেট। কারণ একটা ইকোনমিতে 5.25 টু 5.50 ইন্টারেস্ট রেটের ভেতরেও জব ক্রিয়েট হচ্ছে, দ্যাট মিনস দেয়ার ইকোনমি ইজ গোয়িং ওয়েল, রানিং ওয়েল অ্যাকর্ডিং টু দিস ইন্টারেস্ট রেট। তার মানে তাদের ইকোনমি খুব ভালো চলতেছে এই ইন্টারেস্ট রেটও, দ্যাট মিনস ইন্টারেস্ট রেট আরও হাইক করা প্রয়োজন। এখন ইউএসের ফেডারেল ব্যাঙ্কে ইন্টারেস্ট রেট হাইক করলে আমার কি, প্রশ্ন এটা আসতেছে না? ইউএসের ফেডারেল ব্যাঙ্কে ইন্টারেস্ট রেট হাইক করা, দ্যাট মিনস দে উইল সাক দ্য মানি ফ্রম এন্টায়ার ওয়ার্ল্ড। কারণ ইন্টারেস্ট রেট যেখানে বেশি হয়, ওই যে ক্রেডিট রেটের ধারণা আপনাদের বুঝিয়েছিলাম না আজকে থেকে 7-8 মাস আগে বা 1 বছর আগে। সো ক্রেডিট রেট উইল ফলো, ঠিক আছে? সো টাকার ধর্মই হলো নিরাপদ জায়গাতে যাওয়া, যেখানে নিরাপদভাবে মানি থেকে মানি জেনারেট হয়। সো ইন্টারেস্ট রেট ইজ ওয়ান অফ দ্য সেফেস্ট প্রসেস টু ইনক্রিজ ইউর মানি। সো সেই দিকে ডলার যাবে। সো সেই ডলারটা গেলে আমাদের কি হবে? যখন বাজার থেকে ডলার উপরের দিকে যাওয়া শুরু করবে, অর্থাৎ ইউএস ফেডের দিকে যাওয়া শুরু করবে, দ্যাট মিনস দেয়ার উইল এ গ্যাপ, যেটা আমাদের মানি সাপ্লাইতে ডিমান্ড ক্রিয়েট করবে। ডিমান্ড ক্রিয়েট হইলে ডলারের চাহিদা যখন বাড়বে, তখন আমদানি করতে খরচ বেশি হবে। আমদানি করতে খরচ বেশি হইলে আমাদের দেশের কারেন্সি আরও ডিভ্যালিউড হবে। আমাদের দেশের কারেন্সি আরও ডিভ্যালিউড হলে ইন্টারেস্ট রেট আরও বাড়াইতে হবে। এই ক্রলিং প্যাকটেক দিয়া ডলার বাড়াইতে পারবে না। টুডে অর টুমরো এই ক্রলিং প্যাকটেক সব হারায় যাবে। মার্কেট উইল বি, আমি বিশ্বাস করি, এখনও বিশ্বাস করি, এবং যেমনটা ইন্টারেস্ট রেটের ক্ষেত্রে বিশ্বাস করতাম, যেমনটা আমি ডলার প্রাইসের ক্ষেত্রে বিশ্বাস করতাম, আমি এখনও বিশ্বাস করি ডলার প্রাইস উইল বি কি বলে এটাকে, ফিক্সড বাই দ্য মার্কেট, এবং এইটা মার্কেটের উপরে ছাড়তে বাধ্য হয়ে যাবে। এবং এখনও সময় আছে, ডলার প্রাইস মার্কেটের উপরে ছেড়ে দিতে হবে। এখন ডলার প্রাইস যদি মার্কেটের উপর ছাড়ে কি হবে? ডলার প্রাইস মার্কেটের উপরে ছেড়ে দিলে আমাদের ইন্টারেস্ট রেট আরও বাড়বে। সিম্পল। সাথে আরও যদি আমি জিনিস যোগ করার চেষ্টা করি, আমি যেমনটা আগেও বলছি যে জুন জুলাই মাসে সবচেয়ে বেশি গভর্নমেন্ট মানি বড়ো করে ইন্টারনালি যে সোর্সগুলো আছে, রিসোর্সেসগুলো থেকে। সো ইনফ্লেশন পিরিয়ড যেহেতু চলতেছে, ইনফ্লেশনের একটা সিনারি যেহেতু চলতেছে বাংলাদেশে, সেহেতু বাংলাদেশ ব্যাংক উইল নট সাপোর্ট দ্য গভর্নমেন্ট বাই প্রিন্টিং মানি। সো যদি মানি প্রিন্টিং না করে দেয়, তাহলে টাকা কালেক্ট করতে গেলে একটা এক্সেপশনাল রেট বাজারে আসতে হবে, তখনই বাজার থেকে সেই টাকাগুলো গভর্নমেন্ট ধার হিসাবে নিতে পারবে। সো আমার কাছে মনে হয় সেখানে আরও কিছুটা জায়গা বাকি রয়ে গেছে ইন্টারেস্ট রেটের। সো এখনও সব কিছু দেখেন, ওই যে কি বলে আমাদের ক্যাপিটাল গেইন ট্যাক্সের বিষয়, সামনে কি ইন্টারেস্ট রেট বাড়ার সম্ভাবনা আছে কি না, এই জিনিসগুলো এখনও ক্লিয়ার না। আমরা জাস্ট প্রিন্ট মিডিয়াগুলোতে দেখতেছি বা ইলেকট্রনিক মিডিয়াগুলোতে দেখতেছি। আমরা এই জিনিসগুলো আরও ক্লিয়ার হয়ে যাব আমাদের বাজেটের পরে। যেহেতু আমি আগেও বলছি যে জুন মাসটা, এইবারের জুন মাসটা আর 5-7টা বছরের জুন মাসের মতো হবে না। এইবারের বাজেট 5-7টা বাজেটের মতো হবে না। আর আমার কাছে মনে হয় এইবারের বাজেটটা হবে সংকোচনমূলক একটা বাজেট, এবং এই বাজেটে সরকারি ব্যয় কমাবে এবং ট্যাক্সেশনের উপরে বেশ শক্ত একটা প্রতিক্রিয়া আসবে ট্যাক্স কালেক্টের বিষয়ে। সো আলটিমেটলি আমার কাছে এখন যে জিনিসটা মনে হচ্ছে, আমরা খুব ভালো যে বাজার দেখতে যাচ্ছি তার কোনো সম্ভাবনা কিন্তু খুব বেশি একটা নাই।
আবার খুব খারাপও দেখবো তারও কোনো সম্ভাবনা নাই। মার্কেট যে লেভেলে চলে আসছে এতে খুব বেশি আর নিচে যাবে বলে মনে হয় না। ঠিক আছে, ওই যেটা বললাম 5,000-এর আশপাশ এই ধরনের লেভেলেই হয়তো বা মার্কেট ঘোরাঘুরি করবে। সো এইটা নিয়ে টেনশন করার কোনো কিছু নেই। আপনার স্টক মার্কেটের ধর্মই 2 বছর ভালো থাকলে 4 বছর মন্দ থাকবে, এইটাই নিয়ম স্টক মার্কেটের। আর যেহেতু আমাদের বাজারে খুব বেশি পরিমাণ কি বলে ইনস্ট্রুমেন্ট নাই, ট্রেডিং ইনস্ট্রুমেন্ট নাই বা ইনভেস্টমেন্টের জন্য ইনস্ট্রুমেন্টের অভাব, সেহেতু বাজার নিচে আসবে, এটাই স্বাভাবিক। এবং যতক্ষণ পর্যন্ত ব্যাংকের চেয়ে লুক্রেটিভ, ব্যাংকের প্রাইসে বা মানি মার্কেটের চেয়ে, ব্যাংক না আসলে মানি মার্কেটের চেয়েও লুক্রেটিভ প্রাইসে না আসবে, ততক্ষণ পর্যন্ত বাজার নিচে আসবে, এটাই স্বাভাবিক। সো এখনও পর্যন্ত যদি আপনি কম্পেয়ার করার চেষ্টা করেন, মানি মার্কেটের চেয়ে স্টক মার্কেট লুক্রেটিভ অবস্থায় নাই। ঠিক আছে, স্টক মার্কেট তখনই লুক্রেটিভ হবে যখন মানি মার্কেটের চেয়েও সস্তায় অবস্থান করবে। সো আমাদের একটু ওয়েট করা উচিত হবে, ভয় পাওয়ার কোনো কিছু নাই। বিনিয়োগ বাজারের ধর্মই তো এটা, নিচে আসবে উপরে যাবে। যারা লক্ষ লক্ষ টাকা, লক্ষ লক্ষ টাকা না, কোটি কোটি টাকা যারা ইনভেস্টমেন্ট করে রাখছে, অলরেডি করা আছে, তারা কি মনে করেন লস দিয়ে সেল করতেছে স্টকগুলো? আপনাদের মনে হয় এটা অবিশ্বাস্য কথা না? আচ্ছা, আপনারা দেখেন তো কোন কোন মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওটা পজিটিভ আছে, কোন মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিওতে বাই করা আছে সস্তায়। আমি সবগুলো মিউচুয়াল ফান্ডের পোর্টফোলিও যতগুলো আমার চোখে আসছে সবগুলারে আমি ঘাইটা দেখার চেষ্টা করছি, তাদের থেকে ফার বেটার প্রাইসে আমার কেনা আছে, ফার বেটার প্রাইসে আমার কেনা আছে। তো তারা যদি চিন্তিত না হয়, আমার তো চিন্তিত হওয়ার কোনো কিছু নেই এখানে। ঠিক আছে, তারা যখন বিনিয়োগ করছে তারা বুঝে করে নেই, তারা বুঝে করছে। আমি যখন বিনিয়োগ করছি আমি বুঝে করি নেই, বিনিয়োগ করছি। এবং আমি একবার, আপনাদের হয়তো মনে আছে, আমি একবার বলছিলাম যে আপনারা বিনিয়োগ বাজারে আসেন ঠিকই, কিন্তু বিনিয়োগ বাজারে আসার সময় যে ফর্মটা ফিল আপ করেন সেই ফর্মটা মনে হয় চোখ দিয়ে ভালো করে দেখারই চেষ্টা করেন না। ফর্মটার মধ্যে খুব সুন্দর করে কয়েকটা বাক্য লেখা আছে, সেগুলো একটু দয়া করে আবার পড়ে নেবেন। ঠিক আছে, এবং আমি তখন বলছিলাম, এটা মনে হয় গত 2 বছর বা 1 বছর আগের ভিডিও ছিল, 1-1.5 বছর আগে করছিলাম সেই ভিডিওটা। এবং সেখানে আমি বলছিলাম যে বাংলাদেশের স্টক মার্কেটই একমাত্র মার্কেট যেখানে খুব ইজিলি একটা ফর্ম ফিল আপ করে আপনি একজন ইনভেস্টর হয়ে যান। বাইরের দেশে স্টক মার্কেটে একটা ফর্ম ফিল আপ করেই আপনি ইনভেস্টর হয়ে যেতে পারবেন না। আমার পর্যন্ত কয়েকবার রিজেক্টেড করছে। ঠিক আছে, সো অনেকগুলা বিষয় আছে, আপনার এই জিনিসগুলো চোখেই দেখার চেষ্টা করেন। সো বিনিয়োগ বাজারে আসছেন, দ্যাট মিনস ব্যাংকের চেয়ে একটু ভালো রিটার্ন জেনারেট করার জন্য। সো ব্যাংকে 1 বছর রাখলে আপনি 1 লাখ টাকায় কত পাইতেন, সো স্টক মার্কেটে রাখলে কত পাবেন? স্টক মার্কেট যখন দেয় তখন কিন্তু ব্যাংকের 3 গুণ 4 গুণ রিটার্ন জেনারেট করে দেয় আপনারে। সো আপনার সেই সময় দিতে হবে তারে। যাই হোক, সর্বশেষ যে জিনিসটা আমি বলতে যাচ্ছি, আমি চেষ্টা করব আমার ভিউগুলো তুলে ধরার জন্য। বিভিন্ন স্টকে আমার ব্যক্তিগত পোর্টফোলিওতে যে স্টকগুলো আছে সেইগুলোর ভিউজগুলা আমি কিভাবে ম্যানেজ করতেছি সেইগুলো হয়তো আগামী থেকে বোঝানোর চেষ্টা করব, দেখানোর চেষ্টা করব যতখানি সম্ভব হয়। এবং ফিউচারে হয়তোবা আরও আলোচনা এসব নিয়ে হবে। এবং সেইখানেও কয়েকটা জিনিস বলার থেকে যাবে, সেটা হলো আমি সেই যে আলোচনাগুলো করব সেগুলো শুধুমাত্র শেখার জন্য করা হবে, আমার আলোচনা দেখে কোনো ধরনের বিনিয়োগের জন্য নয়। কারণ আমার যে স্টক মার্কেটে এখন প্রায় আমার বেশ লসে চলতেছে স্টকগুলা, ইভেন আমার কেনাও হচ্ছে প্রচুর, তাতে কি ভয় পাচ্ছি না। কে জানে আমাকে জিজ্ঞাসা করলো আপনি কি জুট স্পিনে আবারও ইনভেস্টমেন্ট করছেন, আমার প্রাইস পর্যন্ত আসেই নেই এখনও। আমি আমার নির্ধারিত প্রাইসের আগ পর্যন্ত আমি কোনো ধরনের ইনভেস্টমেন্ট করি না। ঠিক আছে, যেমন বেশ কয়েকটা স্টক আছে যেগুলোতে ইনভেস্টমেন্টের জন্য আমি রেডি হয়ে আছি। এর মধ্যে একটা